আমরা মেয়েরা কিন্তু নিজেদের ভালোবাসা দিয়ে যত্ন আত্তি দিয়ে যেমন একটা ঘরকে সুন্দর করে গুছিয়ে তুলি, তেমনি সেই বাড়িতে থাকা মানুষজনগুলোকে যদি একটু ভালোবাসা আর যত্ন দিতে পারি, তাহলে কিন্তু তারা হয়ে ওঠে একটা সুখের পরিবার, একটা সুখের সংসার। নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই সকল বন্ধু এবং সকল ভিউয়ার্সদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আমিও বেশ ভালো আছি। আর দিনটা তো শুরু করলাম চা দিয়ে, তোমরা দেখতেই পেলে। চাটা খেয়ে এই যে সংসারের যে সমস্ত কাজগুলি প্রতিনিয়ত করতে হয়, সেইগুলোই নিয়ে শুরু হয়ে সারাদিনের কাজকর্ম। ওই যে প্রথমেই বললাম যে এই বাড়িতে থাকা মানুষগুলোকে যদি সত্যি আমরা একটু যত্ন করতে পারি, তাহলে কিন্তু বাড়িটা একটা সুখের সংসার হয়ে যেতে পারে। মেয়েরাই পারে কিন্তু, জানো তো, পরপর যেভাবে চলে আসছে। আমার মা তার শাশুড়ি মাকে যত্ন করেছেন, আমরা মাকে যত্ন করছি। ভবিষ্যতে আমরাও সেই যত্নটা পাবো, কেননা বড়দের থেকেই ছোটরা শেখে। আজকে যে বীজটা রোপণ করব সেই গাছটাই পাবো। বৃক্ষ রোপণ করলে বৃক্ষ পাবো, আর মিষ্ট ফলের গাছ রোপণ করলে মিষ্ট ফলই পাবো। ব্যবহারে কিন্তু অনেক কিছুই বদলে যায় একটা সংসারে। মুখের মিষ্টটাই অনেক কিছু হয়ে ওঠে একটা মানুষের জীবনে। বয়স্ক মানুষ যখন হয়ে যায়, তারা ভাবে যে যেইভাবে আমার সন্তান ছোটবেলায় আমার কথা শুনতো, আমার বারণ মানত, সেইভাবেই হয়তো এখনও কথা শুনবে। কিন্তু ওনারা বোঝেন না যে সময় পেরিয়ে যাচ্ছে কাজকর্ম চাপের মধ্যে, আর সেই যুগের চিন্তাভাবনা আর এই যুগের চিন্তাভাবনার মধ্যে অনেক তফাৎ। কিন্তু বন্ধুরা, তাদের কথাগুলোও উড়িয়ে দেওয়ার মতো নয়। আমরা যদি একটু মন দিয়ে তাদের কথাটা শুনি, হয়তো এই যুগের তাল মিলিয়েই সংসারটা চালাতে হবে, কাজকর্ম করতে হবে। নিত্য দিনের যে আমাদের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেই ডিসিশানগুলো নিজেকেই নিতে হবে। তবুও তাদের মতামত যদি আমরা একটু ধৈর্য ধরে শুনি, কিন্তু তাদেরও যেমন মনে খুশি হয়, তুমি দেখবে পরবর্তীকালে তোমারও মনটায় একটা শান্তি থাকবে যে না, এই কথাটা তো বাবা মাকে বলেছিলাম। তো এইভাবেই ছোট ছোট কাজের মধ্যে আমরা যদি আমাদের বয়স্ক বাবা মাদের সাথে রাখি, তাহলে কিন্তু ওই যে বয়স হয়ে গেছে সংসারে, হয়তো বুঝি আমি আর অবহেলিত বা সংসারে আমার আর প্রয়োজন নেই, এই চিন্তা ভাবনাটা আর আসবে না। আমরা অবশ্যই সেইটাই চেষ্টা করব যাতে সেই মানুষগুলোকে একদম সঙ্গে নিয়ে জীবনটা কাটাতে পারি। তবে তোমরা হয়তো ভাবছো যে অনুশ্রীদি আজকে এই কথা কেন বলছে। কারণ দেখো বন্ধুরা, আমাদের আমরাও যত বয়স হচ্ছে, আমাদেরও ছেলে বাচ্চারা যত দিন যাচ্ছে, ওরাও কিন্তু সেই সমাজের আগের তাল মিলিয়ে চলছে। এখন যেমন আমাদের কথা শুনে চলছে, পরবর্তীকালে ওদের নিত্য নতুন কথাগুলোও কিন্তু আমাদের শুনতে হবে। শুধুই যে সন্তান আমার কথাটা শুনবে, এ কথাটা কিন্তু ভুল। বয়স হলে বাবা মাকেও বুঝতে হবে যে সন্তানরা কি বলতে চাইছে। তো এইভাবে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যদি আমরা তর্ক বিতর্কে না যাই, তাহলে কিন্তু একটা সুন্দর জীবন আমরা প্রত্যেকেই পেতে পারি। আর অবশ্যই সকলেই চাই আমরা যে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকবে, একটা সুন্দর গোছানো সংসার থাকবে, একটা সুন্দর বাড়ি থাকবে। বাড়ি মানেই শুধু এই যে ইট বালি সিমেন্ট দিয়ে কাঠামো করে সুন্দর রং করে সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো সংসার নয়। বাড়ি মানেই সকলকে নিয়ে আনন্দে থাকা বা সুখে জীবনযাপন করাটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার কাছে বাড়ি। তো আমি যেইভাবে
থাকি, যেইভাবে আমার ছোট্ট সংসারটাকে এবং পরিবারের সকলকে নিয়ে আনন্দে হাসি খুশিতে থাকি, সেইটুখানি তোমাদের সঙ্গে প্রতিনিয়ত তোমরা জানো শেয়ার করি। আর আমার এই যে জ্ঞানের কথা আর বকবকানি তোমাদের যদি কোনো বিরক্ত লেগে থাকে তাহলে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কোনো অংশে ভালো লাগে তাহলে বাড়িতে গিয়ে বা যদি বাড়িতে থেকে থাকো মা বলে একবার ডেকে কোনো সময় জিজ্ঞাসা করো, মা আজকে কি রান্না হবে, মা বলে দাও না, বুঝতে পারছি না। সেই মানুষটার মুখের যে কি সুন্দর একটা হাসি, সেটা একবার দেখে নিও। জানি তোমরা সকলেই করো, তবু বললাম। তো আমার এই কথাগুলো তোমরা প্লিজ মনের মধ্যে নিও না। আমি বললাম, তোমরা শুনলে এইটুখানি। আর তাতে যদি তোমাদের কোথাও কোনো আঘাত দিয়ে থাকি তাহলে কিন্তু জোড়হাত করে আরও একবার ক্ষমা চেয়ে নেব। যার জন্য ছাদে গিয়েছিলাম এই ফুলগুলো আনতে। তোমরা তো দেখতেই পেলে কি সুন্দর ফুলগুলো হয়েছে, আর ছাদেরও তেমনি বিচ্ছিরি অবস্থা, সেটাও তোমরা সাথে সাথে দেখলে। আর এই গাছ থেকেও কিছু ফুল তুলে নিচ্ছি, আজকে জায়গাটা সুন্দর করে সাজাবো। আর একটা কি কথা জানো তো, বাড়ি হলো বউ সমান, যতই গয়না পরাবে বউকে যেমন সুন্দর দেখতে লাগে, বাড়িটাও তেমনি যেইভাবে সুন্দর করে গুছিয়ে রাখবে দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগে। আর কেমন লাগছে আমার এই জায়গাটা সাজানো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে যেমনি তোমাদের সঙ্গে বকবক করলাম, ভাবলাম তোমাদের মাথাটা হয় আমি খারাপ করে দিলাম, না হলে হয়তো নিজের মাথাটাই বুঝি আজকে খারাপ হয়ে গেছে। যাই হোক, দেখো পরিপাটি করে সমস্ত কাজ আমার হয়ে গেছে। না হয় আজকে একটু অন্য গল্পই করলাম, না হয় দুটো অন্য কথাই বললাম। রোজ তো সেই রান্না বান্না, এই করেছি সেই করেছি, তার বাদেও এই দেখো মানি প্ল্যান্টের গাছটা বেশ বড় হয়ে গেছে। আর এবার তো রান্নাবান্নার দিকে যেতে হবে। আর এত পরিশ্রমের ফল কিন্তু আজকে আছে জলখাবারে কাঁঠাল। অনেকেই তোমরা পছন্দ করো কাঁঠাল খেতে। তো দেখো একদম রসগোল্লার মতো, দেখতেও যেমনি, খেতেও খুব মিষ্টি। আর এই পরিশ্রমের ফল হিসাবে আমি কাঁঠাল পেয়ে তো খুব খুশি। আর রান্নাবান্না কি করব ভাবতে পারছিলাম না, কাঁকরোল ছিল, ভাবলাম আজকে এই কাঁকরোলটাকে একটু যদি আলাদাভাবে রান্না করে খাই তাহলে কেমন হয়। আর যেভাবে আমি রান্না করব আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে কিভাবে কাঁকরোলটা রান্না করি সেটাই দেখাই। দেখো কয়েকটা চীনাবাদাম ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পোস্ত। আমি কয়েকদিন একটু অল্প তেলেই রান্না করছি, কারণ মায়ের শরীরটা একটু খারাপ, সুগার পয়েন্টটা একটু বাড়া আছে, আর কোলেস্ট্রলটা একটুখানি বাড়াও বলবো না কমাও বলবো না, একদম বর্ডার লাইনে রয়েছে। তাই একটুখানি কন্ট্রোল করে জীবনকে চালানোর প্রস্তুতিটা চলছে। কাঁকরোলগুলোকে কিন্তু একদম অল্প তেলে হালকা করে ভেজে নেব। আর এর আগে কিন্তু আমি এই যে মাছের একটা তেল ঝাল করে নিয়েছি, ভাতও করে নিয়েছিলাম। আর এই যে তরকারির জন্য পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর দেখো কাঁকরোলগুলো এই অবস্থায় নামিয়ে নেব। যেহেতু তরকারি করব, খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই, এইভাবে হালকা করে ভেজে তুলে নেব। নিয়ে বাকি রান্নাটা চলো কীভাবে এই রান্নাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অল্প পরিমাণে তেল দিলাম, তেলের ওপরে দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে ভেজে নেব, কেননা পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না। আর এই কাঁকরোলটা বুঝতেই তো পারছো যে চীনাবাদাম আর পোস্ত দিয়ে মোটামুটি পোস্ত টাইপ করব, যে করলা পোস্ত যেমন হয় সেই রকমই কাঁকরোল পোস্ত। তো দেখো মশলাটা তো অনেকক্ষণ বেটে রেখেছি, বসে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। আর এই মশলাটা পেঁয়াজটা ভাজা হতেই ঢেলে দেব। যেহেতু কম তেলে রান্নাবান্নাটা করার চেষ্টা করছি, আমি কিন্তু আলুগুলো আগে থেকে ভেজে নিইনি, একবারেই এই মশলার ওপরে দিয়ে কষিয়ে নেব যাতে তেলটা একটু কম খাওয়া হয়। এমনিতেই আমাদের বাড়িতে একটু তেল মশলাগুলো কম খাওয়া হয়, তোমরা জানোই যে বেশি মশলা ইউজ করি না, আমি রান্নার হালকার ওপর দিয়েই করি। এখন তো আরও কমে গিয়েছে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপরে তুলে দেব কিন্তু আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ধরে যাওয়ার ভয়ে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে জল।
অল্প পরিমাণে জল দিয়ে আর ভালো করে আলুটা কষিয়ে নেব। ও আর একটা কথা, আমি কিন্তু লবণ দিয়েছি, যেহেতু সাদা একটা মশলা, তোমরা বুঝতে পারলে কি জানি না, আমি কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। আর এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি, গুঁড়ো লঙ্কা বা হলুদ কিছুই ব্যবহার করব না। তরকারিটা যদিও আজকে একদম সাদা হয়েছিল দেখতে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অনেক সময় কালার না হলেও তরকারির কিন্তু টেস্ট অনেক ভালো হয়। আর পোস্তর তরকারিতে এমনি সাধারণত হলুদ ব্যবহার করা হয় না, কিন্তু গুঁড়ো লঙ্কাটার জন্য কালারটা ভালো হয়। আর আজকে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, সেই কারণে একদম সাদা রান্নাটা হয়েছিল। আর ওই যে কাঁকরোলের হালকা সবুজ ভাবটা ছিল, ওইটা কিন্তু তরকারিটাকে আরও সুন্দর করে তুলছিল। মনে হচ্ছিল যেন একটা হালকা গ্রিন ইয়েলো কালারের তরকারি রান্না হয়েছে। যাই হোক, নিজের রান্না নিজে এত প্রশংসা করছি যে তোমরা হয়তো বলবে যে অনুশ্রীদি, প্রশংসাতেই তো তুমি আলা করে দিলে, খেতে কেমন হবে কি জানি। আমি তো খেয়েছি, ভালোই হয়েছিল। আর নিজের রান্না খারাপ বলি কি করে বলো তো। আর এই যে বিকেলবেলা গাছে জল দিতে চলে এসেছিলাম। আমার ছোট্ট ছোট্ট ছানাগুলোকে না যদি আমি দুবেলা জল দিই, দেখাশোনা করি, তাহলে কি আর মন ভালো থাকে? যাই হোক, এই জল দিতে দিতে তোমাদের সঙ্গে তোমাদের অনুশ্রী আজকের মতো বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। খুব খুব ভালো থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট